দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতির সম্ভাবনা এবং এর চ্যালেঞ্জ নিয়ে। আমরা আজকে আলোচনা করব অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরছে কি। আমার সাথে আজকে আলোচনার জন্য রয়েছেন ডক্টর মাসরুর রিয়াজ, তিনি চেয়ারম্যান পলিসি এক্সচেঞ্জ, এবং আমার সাথে আছেন জনাব মাসুদ কামাল, তিনি সিনিয়র সাংবাদিক। দর্শক, আমরা এই অনুষ্ঠানে আজকে আলোচনা করব অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং এই অর্থনৈতিক পরিস্থিতির সাথে আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে তার কি সম্পর্ক আছে। আমরা আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা শুরু করবার আগে বিটিভির একটি ছোট প্রতিবেদন আছে, সেটা দেখে আসব। পাহাড় সম অর্থনৈতিক চাপ নিয়ে দায়িত্ব গ্রহণের পর বহুমুখী সংস্কার কার্যক্রম হাতে নেয় অন্তর্বর্তীকালীন সরকার। স্বল্প রিজার্ভ, চড়া মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি পূরণে ঢেলে সাজানো হয় সব বিভাগ ও প্রতিষ্ঠানকে। গঠন করা হয় শ্বেতপত্র প্রণয়ন ও রাজস্ব সংস্কার কমিটি এবং ব্যাংকিং টাস্কফোর্সও। ইতোমধ্যে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে বেশ কিছু প্রকল্প বাতিল ও বরাদ্দ কমানো হয়েছে। ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে অপ্রয়োজনীয় প্রজেক্টগুলোকে কিছুটা বাদ দেওয়া হয়েছে, তারপরে কিছুটা কৃচ্ছ্রতা সাধনের অবস্থা দেখা গেছে। ইনফ্লেশন ম্যানেজমেন্টের জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মনিটারি পলিসির ক্ষেত্রে আরও টাইট করা হয়েছে। একটা ভালো দিক হচ্ছে রেমিটেন্স বাড়ছে, এক্সপোর্টও কিছুটা বেড়েছে। ব্যাংকিং সেক্টরের অবস্থা সামাল দেওয়ার চেষ্টা চলছে। ওভারঅল যেটা চেষ্টা করা হচ্ছে, যেটা গভর্নর সাহেব বলছেন যে উনি আগামী বছর খানেকের মধ্যে হয়তো ইনফ্লেশন আবার কমে আসবে, সেটা যে শুধুমাত্র মনিটারি পলিসির জন্য হবে তা না, সরকারের অন্যান্য যেসব পদক্ষেপগুলো নেওয়া হবে সেগুলোর সুফল হিসেবে হয়তো আসতে পারে। অর্থনীতিকে চাঙ্গা রাখতে সরকারের নানামুখী উদ্যোগের ফলে রিজার্ভও পৌঁছে 25 বিলিয়নের ঘরে। এছাড়াও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি, আমদানি ও রপ্তানি সংকট অনেকটাই কেটেছে। তবে ফ্যাসিস্টদের ধ্বংস করা দেশের অর্থনীতি ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকারে যারা অর্থনীতির দিকগুলো দেখছেন তারা অত্যন্ত ক্যাপেবল ব্যক্তি এবং নির্মোহ এবং নিঃস্বার্থভাবে দেশের সেবা করার জন্য তারা এখানে এসেছেন। অর্থ উপদেষ্টা বলেন, আমাদের পরিকল্পনা উপদেষ্টা বলেন, ইভেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, তারা চেষ্টা করছেন এবং অনেক ধরনের অনিশ্চয়তা, ষড়যন্ত্র এগুলোর মধ্যেও কিন্তু অর্থনীতি একেবারে খারাপ পারফর্ম করছে না এবং জনগণের একটা আস্থা আছে। এটা প্রমাণিত হয় যে রেমিটেন্স বেশি করে আসা। রিজার্ভ কিছুটা সমৃদ্ধ হচ্ছে, কিন্তু সেই রিজার্ভ এখনো যথেষ্ট না আমাদের পুরোপুরি আমদানিকে ওপেন করে দেওয়ার মতো। তো সেগুলো দেখেই মনে হচ্ছে যে আমরা একটা আশাবাদী হতে পারি সামনের দিনগুলোতে, যাতে অর্থনৈতিক পলিসি মেকিংটা যদি সঠিক জায়গায় থাকে এবং তাহলে আসলে অন্যান্য সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে। টানা 3 মাস পর অর্থনীতি সম্প্রসারণের ধারায় ফিরলেও চ্যালেঞ্জ রয়ে গেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আন্দোলন, আইন শৃঙ্খলা পরিস্থিতির পুরোপুরি উন্নতি না হওয়া, প্রশাসনিক কাজের গতি না বাড়ায় এগুলোর উপরে সরকারের নজরদারি বাড়াতে হবে পরামর্শ বিশ্লেষকদের। দর্শক, আমরা ফিরে আসলাম আলোচনায়। আমরা আলোচনা শুরু করব। ডক্টর মাসরুর রিয়াজ, আপনার সাথে প্রথমে জানতে চাচ্ছি যে এটাতে তো কোনো সন্দেহ নেই যে অর্থনীতি আমাদের এই জুলাই আগস্টের আন্দোলনের আগেই একটা নাজুক অবস্থায় ছিল এবং প্রায় এখন তো 2.5 বছরের মতো হয়ে গেল বিভিন্ন ধরনের দুর্বলতার ভিতর দিয়ে গেছে। আমাদের বৈদেশিক মুদ্রা থেকে মূল্যস্ফীতি বলি, সরকারের আয় ব্যয়ের কথা বলি, ব্যাংকিং খাতের কথা আমরা জানি। এখন যেটা এসেছে সেটা হলো যে এই সরকার ক্ষমতা গ্রহণের পরে অর্থনীতির একটা প্রকৃত চিত্র উঠে আসছে। সেইটার কারণে হয়তো অনেকের কাছে সাময়িকভাবে মনে হয়েছে যে এটা একটা পরিস্থিতি আর একটু ভয়াবহ হলো কিনা, আন্দোলনের চাপও হয়তো কিছুটা ছিল। এখন তো প্রায় 3-3.5 মাস হলো। আপনি কেমন মনে হচ্ছে যে একটা যে উন্নতিটা হয়েছে এটা কতখানি টেকসই হবে? উন্নতি কতটুকু হয়েছে, টেকসই কতটুকু হবে, সেখানে যাওয়ার আগে বলি যে উন্নতিটা কতটুকু হলো, কোন কনটেক্সটে আমরা উন্নতি ডিফাইন করব, কিভাবে কি আমরা উন্নতি হিসেবে দেখছি। এই সরকার যখন দায়িত্ব নয় অগাস্টের 8 তারিখ, তারা কোন কনটেক্সটে, পার্টিকুলারলি পলিটিক্যাল ইকোনমি কনটেক্সটে তারা কিন্তু দায়িত্ব নিয়েছে একটা চলমান ম্যাক্রো ইকোনমিক, আমি বলবো ক্রাইসিসই। 2.5 বছর ধরে যখন চ্যালেঞ্জটা কন্টিনিউ করে এবং সেটা কন্টিনিউয়াসলি সেই চ্যালেঞ্জের বিভিন্ন ইন্ডিকেটর আরো খারাপের দিকে যায়, 3 দশকের ভিতরে অন্তত এই অর্থনীতি এতখানি খারাপ কখনো ছিল না। তার মানে ওনারা দায়িত্ব নিয়েছেন একটা খুব কঠিন অর্থনৈতিক অবস্থার মধ্যে, এবং এটা 2-2.5 বছরের উপর চলেছে। এতদিন চলেছে, মানে এটা কি তাহলে অসমাধানযোগ্য ছিল? মোটেও না। এটা পূর্বের গভর্নমেন্টের অনেক উইলফুল
ইগনোরেন্স অ্যান্ড অনেক নেগলিজেন্স ছিল, একটা যোগ সাজস্য ছিল, আমরা দেখেছি যে এটা ওই যে উইলফুল, আমি ওই কথাটাই বললাম, ইচ্ছাকৃতভাবে ধরেন ফরেন রিজার্ভ থেকে ডলার বিক্রি করে ডলার মার্কেট স্টেবিলাইজ করার চেষ্টা করেছে, ইন্টারব্যাংক মার্কেটকে এনকারেজ না করে। তা কেন? ওই যে রিজার্ভ থেকে বিক্রি করে জনগণের টাকাটা এসালমের ব্যাংকগুলো পেয়েছে, সেই ব্যাংক দিয়ে এসালমের এলসি ফাইন্যান্স করে ওই টাকা পাচার হয়েছে। একটা উদাহরণ দিলাম। এটা যদি 2022 সালের শেষেই এটাকে এনকারেজ না করে ইন্টারব্যাংক মার্কেটকে এনকারেজ করতো, রিজার্ভটা হয়তো এতটা পড়তো না, এটা একটা সম্ভাবনা ছিল। তাহলে ওই কনটেক্সটে দায়িত্ব নিয়েছে অলরেডি একটা কঠিন অবস্থায়। সুতরাং এইটা হলো একটা। দ্বিতীয় যে কনটেক্সটে দায়িত্ব নিয়েছে, একটা মানে এটাকে বিপ্লব বলি আর ব্যাপক গণ অভ্যুত্থান বলি, মানে একটা বিশাল রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। 15 বছরের একটা অলমোস্ট দানবীয় শাসন, সেটা শেষ হয়েছে। এবং তারপরে বেশ মানে স্বাভাবিকভাবেই প্রথম কয়েকটা দিন অনেক ধরনের বিশৃঙ্খলা এক্সপেক্টেড ছিল। আমি যদি খাত ভিত্তিকভাবে আপনাকে জিজ্ঞেস করি, সবচেয়ে বড় একটা কনসার্নের জায়গা ছিল ব্যাংকিং খাত। হ্যাঁ, এটা এবং একটা দীর্ঘদিনের প্রায় 8-10 বছর অন্তত একটা খারাপ পরিস্থিতি, ওই ম্যাক্রো ক্রাইসিসের অংশ কিন্তু। হ্যাঁ, তো সেই আমি মানে একটা একটা করে খাত ধরে যদি বলি, ব্যাংকিং খাতে এখন পর্যন্ত 3 মাসে যা পদক্ষেপ এসছে, ব্যাংকিং এর তিনটা বিষয় আপনাকে আমি বলি। তিনটা বিষয় আপনি যদি পারফরমেন্স ইভ্যালুয়েট করেন, একটা হলো ইন্টেন্ট, ইচ্ছা, একটা হলো যে ক্রাইসিস ইমিডিয়েট ফায়ার ফাইটিং অ্যাকশন, আরেকটা হলো যে ফান্ডামেন্টাল চেঞ্জ আনা এবং মানে লং টার্মে এটাকে ধরে রাখা চেঞ্জটাকে। প্রথম দুটায় আমার মনে হয় প্রথমটা 100-তে অলমোস্ট 100 পাবে ইন্টেন্ট। সেটা নিয়ে কোনো সন্দেহ নাই যে ওনারা এই ব্যাংকিং সেক্টরে যে অরাজকতা চলছে, লুটপাট চলেছে, পলিটিক্যালি ব্যাকড যে অলিগার্ক, সেটাকে ওনারা সুশাসন প্রতিষ্ঠায় একটা ইতিবাচক চলবে না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, সেই একটা দৃঢ় মনোভাব দেখিয়েছে। এটাতে ওনারা 100-তে 100 পায়। ফায়ার ফাইটিংয়ে 100-তে 100 না পেলেও বেশ ভালো কাজই করেছে আমি বলবো। যেমন ধরেন বোর্ডগুলা ভেঙেছে, কন্ট্রোল নিয়ে নিয়েছে। ফায়ার ফাইটিং তো বেশি দরকার ছিল ওই 10টা বা 11টা লুট মানে একেবারে নিঃশেষ হওয়া ব্যাংকগুলা। এখন সেই জায়গাটাতে সাময়িক ভাবে কিছু স্বস্তি ওনারা দিয়েছে লিকুইডিটি সাপোর্ট দিয়ে। এখন সেইখানে আমি হয়তো ওনাদেরকে 100-তে 60-70 মার্ক দিব বা 80 মার্কসই দিব, 100 দিব না। 111 দিনের মাথায় এসে এই মার্কসটা কিন্তু 50-এ নামিয়ে আনবো আমি। কেন জানেন? কারণ এই লিকুইডিটি সাপোর্ট বারবার দিয়ে তো এগুলোকে রক্ষা করা সম্ভব না, ইম্পসিবল। কয়বার দিবে? এখন একবার দিয়েছে, দুইবার দিয়েছে, যথেষ্ট দিচ্ছে কিনা। বাস্কেট বটমলেস হয়, আপনি কত ঢালবেন, যা ঢালবেন সব তো বের হয়ে যাবে। ওই ব্যাংকগুলো তো এই মুহূর্তে বটমলেস অবস্থার মতো। তো এখন আপনি ওকে কিছুদিন চালাতে পারবেন, কিন্তু প্রথমে 1 মাসে হবে না আমি বুঝেছি, 1.5 মাসে হবে না, 2 মাসে হবে না বুঝছি, কিন্তু 3 মাসের মধ্যে ওই ব্যাংকগুলোকে নিয়ে তো একটা পরিকল্পনা হয়ে যাওয়া উচিত ছিল যে এই 10টা ব্যাংকের আমার কুইক অ্যাসেসমেন্ট এবং তার ভিত্তিতে এই 10টা ব্যাংকের পারফরমেন্স রিকাভারি, তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, চলতে পারে, এটার অ্যাসেসমেন্ট এবং পারফরমেন্স রিকাভারি প্ল্যান, এবং সেই অনুযায়ী কতটুকু লিকুইডিটি সাপোর্ট দেওয়া উচিত বা দিতে পারবেন সেই অনুযায়ী কাজ হওয়া উচিত ছিল। আর বাকি টাকা আপনার সেটা ক্যাপিটাল মার্কেট থেকে হোক, বন্ড ইস্যু করে হোক, সেইখান থেকে ক্যাপিটাল ইনজেকশনের দরকার ছিল, সেটা হয়নি। আর আরেকটা হলো কিছু ব্যাংক কিন্তু আমি নিশ্চিত এরপরেও দাঁড়াবে না। জনাব মাসুদ কামাল, ডক্টর মাসুর রিয়াজ অর্থনীতির খুবই কড়া ভাষার দিকে তাকিয়ে হয়তো উনি বলছেন, একেবারে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেই বলছেন, কিন্তু দিন শেষে ব্যাংকে তো মানুষের টাকা, এবং কোনো একটা ব্যাংক যদি এখন কলাপস করে তাহলে তো এটা মানুষের অর্থ চলে যাবে। হ্যাঁ, এবং আমাদের বাংলাদেশের পুরনো যে যতটুকু অভিজ্ঞতা আছে সেটাও খুবই না। আপনি কিভাবে দেখেন? আমি অর্থনীতির সার্বিক বিষয়ের ভিতরে আসবো, অন্যান্য দিকে নিঃসন্দেহে চিন্তার জায়গা আছে, কিন্তু ব্যাংকিং খাতে এখন পর্যন্ত যা দেখেন, মানুষের কাছ থেকে কি শুনছেন? এসালমে যে ব্যাংকগুলো, সেই ব্যাংকগুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে প্রচণ্ড হতাশা কাজ করছে, একটা ভীতিও কাজ করছে। এই ভীতিটা সম্ভবত গভর্নর সাহেবের কিছু একটা বক্তব্য বোধহয় ছিল, উনি বোধহয় বলেছিলেন যে কয়েকটা ব্যাংক খুব খারাপ অবস্থায় আছে, এবং বোধহয় নামটা দুই একটা বলেছিলেন, যে কারণে এই ভীতিটা কিন্তু ছড়াই গেছে। এবং ওই ব্যাংকগুলোতে মানুষ, মানে আমি এমন লোককেও চিনি, সে দিনে একবার করে ওই ব্যাংকে যায় টাকা ওঠানোর জন্য, যা পায় 15,000 20,000 টাকা, 20,000-এর উপরে দেয় না। তাহলে যদি টাকা এভাবে উঠতে থাকে, এই ব্যাংকগুলোর উপর আস্থা আসবে না। এসালমের নাম তো এখানে জড়িয়ে আছে, আসবে না। যদি না আসে তাহলে এখান থেকে লোকের টাকা উঠাই নেবে। ভাই, আপনি যত কিছুই বলেন, আপনি এখানে টাকা আবার বিনিয়োগ করবে, টাকা রাখবে, এই পাগল পাবেন না আপনি। আমি তো শিওর, আপনি যাই দেখেন ওই ব্যাংকগুলোতে প্রতিদিন কত টাকা উঠতেছে, কত টাকা জমা হচ্ছে, তাইলে বুঝতে পারবেন মানুষ টাকা এখানে রাখবে না। এই অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে যদি আপনি একবার ভয় ঢুকাই দেন, তাহলে কিন্তু এটাকে আপনার দাঁড় করাতে পারবেন না।
ধরেন বেক্সিমকো অথবা ধরেন এসালামের যে গ্রুপগুলো, এসালামের যে অনেকগুলি প্রতিষ্ঠান, এখানেও তো প্রচুর লোক চাকরি করে, কিন্তু প্রচুর লোক চাকরি করে, প্রায় 15-20 হাজার লোক চাকরি তো বোধহয় আরও বেশি করে। তো এই লোকগুলোর মধ্যে কিন্তু এই লোক দু একজনের সঙ্গে দু একবার কথা হয়েছিল, বিশেষ করে চট্টগ্রামের ওদিকে তো অনেক। তো এদের মধ্যে কিন্তু আতঙ্ক, এবং অনেক কিন্তু টাকা পয়সা পাচ্ছে না, বেতন পাচ্ছে না। কিন্তু অনেক ব্যবসায়ী হয়তো সংকটে পড়েছেন, তার হয়তো বা কারোর জমানো টাকা আছে, কিন্তু কারোর যাদের ওই যেটা আমরা বলি যে স্যালারি অ্যাকাউন্ট আছে বা নিত্য ওইটাই হয়তো ব্যাংকের অ্যাকাউন্ট, তাদের বিপদটা বেশি হয়ে গেছে। ভয়ঙ্কর অবস্থা। গত 15 বছরে মানে আওয়ামী সরকারের আমলে বড় বড় ব্যবসায়ী যেগুলি ছিল, মানে আপনার এই ধরনের বড় ব্যবসায়ী যারা ছিল, সবাই তো আওয়ামী লীগের। তখন তো বিএনপির লোকেরা ব্যবসা করতেও পারতো না। আপনি ওদেরকে বিচার করতে পারতেন, বিচারের আওতায় আনতেন, কিন্তু আপনি কিন্তু মানে আগুন নিয়ে ওদের পেছনে যাচ্ছেন, তোমাকে পাইলে আগুন দিয়ে দিন। এই যে ভয়টা, মানে আপনি একজনকে ভয় দেখান সমস্যা নেই, কিন্তু ভয়টাও সিস্টেমের মধ্যে থেকে দেখান। একটা সত্যিকারের গণতান্ত্রিক জবাবদিহিতামূলক রাষ্ট্রের যে আইনের শাসনের যে কাঠামো থাকার কথা, সেইটা এখন মানে তো প্রাথমিক অবস্থায় আমরা জানি যে একটু দুর্বল ছিল, এখন হয়তো আগের চাইতে একটু ভালো অবস্থায় হয়েছে, কিন্তু সেই জায়গায় এখনও কনফিডেন্স থাকছে না। মাসুরিয়া, যেটা মাসুদ কামাল বললেন, জনগণের দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি, তাহলে ওই যেই ব্যাংকগুলোর কথা বলছেন, যে ব্যাংকগুলোতে যারা গ্রাহক আছেন, যে প্রতিষ্ঠানের কথা বলছেন, সেই সাধারণ মানুষগুলোর তো দোষ কিছু নাই। এখন সেইটার যে সেফগার্ড দেওয়া, যেটার যে নিরাপত্তা দেওয়ার, সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের রয়েছে, সেখান থেকে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে আপনি কেমন পদক্ষেপের কথা বলবেন? ব্যাংক এবং অর্থনৈতিক সুরক্ষা। হ্যাঁ, ব্যাংকে ওই যেটা মাসুদ কামাল ভাইও এগ্রি করলেন, এবং আমরা এর মধ্যে অনেকগুলো ব্যাংক দাঁড়াবে না, তাহলে এদেরকে আপনি তো একেবারে আবার বন্ধ হয়ে যেতে দিতে পারবেন না। তখন ব্যাংক দাঁড়াবে, হয়তো তারা আবার পুনরায় তাদের ব্যবসায় ফেরা, তাদেরকে ঋণ যেগুলো দিয়েছে যে যতটুকুই সম্ভব তুলে আনা, খুব বেশি আসবে না। তারা হয়তো, যেমন বেশিরভাগ ব্যাংকগুলোর, এর মধ্যে অনেকগুলো ব্যাংক আছে 70 থেকে 80% লোন শুধু এসালমের গোস্ট এবং তাদের নামের লোনে গেছে, এগুলো 1 টাকাও আসবে না। যে ধরেন 112 দিন হয়ে গেছে, বাই নাও একটা কুইক অ্যাসেসমেন্ট হওয়া সম্ভব ছিল এবং উচিত ছিল। সেই অ্যাসেসমেন্টের ভিতরে পারফরমেন্স রিকভারি অ্যাসেসমেন্ট বা প্ল্যান দেওয়া দরকার ছিল, এবং তার মধ্যে ধরেন 10টার মধ্যে বের হলো যে 3টা এইটাকে রিকভার করা যাবে না, এত খারাপ, তখন এখন থেকেই একটা প্রসেস শুরু করা উচিত ছিল। একেবারে তো আপনি আবার কলাপস করতেও দিতে পারবেন না, তাহলে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনে যেতে হবে। মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন কি জোর করে না, আমরা আওয়ামী লীগ সময় দেখছি হঠাৎ করে একদিন অ্যানাউন্স করে দিয়েছে। আমরা শুনছি যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন করতে গেলে আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লাগবে, কারণ যে কিনবে সে ব্যাড অ্যাসেটগুলো সবগুলো কিনবে না। তাহলে ব্যাড অ্যাসেট আপনি কি করবেন, রিস্ট্রাকচারিং করতে হয়, সেগুলাই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দিতে হয়। তাহলে এই উদ্যোগগুলো এখন পর্যন্ত আমরা দেখিনি, হয়তো নিচ্ছে পাবলিকলি। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিন্তু হচ্ছে 3 বছর ধরে শুনছি আমরা, মানে এখন আওয়ামী লীগের সময় তো এটা রেটরিক ছিল, বাট এখন আশা করি যাবে সামনের দিকে। কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্ট এটা তার মানে কি, আপনার মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনে নিতে গেলে আপনার অনেক ধরনের পদক্ষেপ আছে। বাংলাদেশ ব্যাংকের যে টাস্কফোর্স তৈরি হয়েছে, তারা হয়তো কাজ করছেন, তারা হয়তো খুব খতিয়ে দেখছেন পরিস্থিতি কি, কারণ আমরাও যারা অর্থনীতি নিয়ে কাজ করি, আমাদের একটা চিন্তা জায়গা ছিল যে আসলে ক্ষতটা কত বড়, সেই জায়গাটা দেখা। তো সেই বিচার বিশ্লেষণ হয়তো এখনও চলছে, কিন্তু কমিউনিকেশনের দিক থেকে, যেটা আমরা বলি পলিসি কমিউনিকেশন এবং জনগণের সাথে, সেই জায়গাটাতে কি এখনও ঘাটতি দেখেন? এটাকে বাড়ানোর পরামর্শ দিবেন, নাকি এটা জনগণকে, আপনি যেটা বললেন যে আবার বেশি কমিউনিকেশন করলে আতঙ্ক হবে? একটা উভয় সংকট, কিন্তু আপনি যদি প্রকৃত বাস্তবতাটা জনগণকে জানান, তাহলে এটা লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। এটা ওই যে মাঝ নদীতে নৌকার মতো, যদি তখন বলেন যে নৌকা কিন্তু একটা ফুটা আছে, দেখবেন যে ফুটায় ডুববে না, ওই লোকের নাড়াচাড়াই ওই নৌকা কিন্তু ডুবে যাবে ভয়ে। তো এটা কিন্তু একটা এটা উভয় সংকট একটা। আবার আপনি একদম জানাবেন না, হঠাৎ করে কলাপস করলো, তাহলে বলবো আগে জানালেন না। তো ব্যালেন্সটা কোথায়? কারণ আমরা একটা গত সরকারের প্রতি আমাদের একটা বড় অভিযোগ ছিল যে তারা অর্থনৈতিক প্রকৃত চিত্রকে বাইরে আসতে দেয়নি, ঢেকে রেখেছেন, এটার দুর্বলতাকে দেখেনি, সবসময় একটা উন্নয়নের বয়ান তো আমরা। তবে এখানে কি জানেন, আমি একটা ব্যালেন্সের একটা জায়গা দেখি। জায়গাটা এভাবে, আপনি মানুষকে বাস্তবতাটা জানান, পাশাপাশি মানুষ কিন্তু বাই নেচার কিছুটা বোধহয় মানে প্রতিহিংসা পরায়ণ হয় মানুষ। মনে করেন যার কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, তাকে যদি আমি একটু বেকায়দায় দেখি, তাহলে একটু খুশিও হই, এটা কিন্তু একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আমি মনে করি সরকারের উচিত হবে যে বাংলাদেশ ব্যাংকটাকে যারা ধ্বংস করছে, বিশেষ করে আগের জন রূপ তালুকদার অথবা তারও আগে যারা ছিলেন, এমনকি আতিউর রহমান পর্যন্ত, আমি মনে করি
উনিও অনেক অপকর্ম মানে মূল হোতা ছিলেন। তো এই লোকগুলিকে না দ্রুতবেগে বিচারের আওতায় আনা, এটা আমি খুব জরুরি মনে করি। এটি যখন বিচার আনবে না তখন মানুষ এগুলি আবার আলোচনা করতেছে, তখন কিন্তু এই ক্রাইসিসগুলো, এই ফাঁকে আপনি এই ক্রাইসিসগুলো ম্যানেজ করবেন, এই ম্যানেজমেন্টে যাবেন, এটা আমি মনে করি জরুরি। রপ্তানিদেরকে তো ইমিডিয়েট আনা উচিত এবং পাবলিককে বলে দেওয়া উচিত এই লোক কী কী আকাম করছে, এটা বলে দেওয়া উচিত। তাহলে এই ধরনের লোক তো দেশে থাকা উচিত না, মানে এই ধরনের লোক তো দেশের জন্য বড় ক্ষতির কারণ করে। সুতরাং আপনি যেটা বলছেন যে স্বচ্ছতার কথা বলছেন এবং একই সাথে আইনের শাসনের ব্যাপারে একটা, এবং যাদের জন্য এই দুরবস্থা তাদেরকে আইনের আওতায় বিচারের ভিতরে আনা, যেন জনগণ একটা এক ধরনের আশ্বস্ত হন যে এই ধরনের ব্যবস্থায় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা আলোচনায় ফিরবো, একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক আমাদের সাথে থাকবেন, আমরা একটা বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরবো, জানতে চাইবো যে অর্থনৈতিক স্থিতিশীলতার পরিস্থিতি বর্তমানে কেমন আছে। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায়। দর্শক আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে। আমরা যে আলোচনাটা করছিলাম ডক্টর মাসুদ রিয়াজ, আপনি বলছিলেন যে বিভিন্ন খাত নিয়ে, একটা তো বড় আলোচনা হলো ব্যাংকের ভেতরে, আর একটা বোধহয় মানুষের মানে প্রতিনিয়ত খুব কাছাকাছি যেটা থাকে সেটা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য। স্বাভাবিকভাবে আপনি মনে করেন অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে দিয়েও গেছেন, বন্যা হয়েছে, অনেক ব্যবসায়ীরা আমরা দেখেছি যে যারা যুক্ত ছিলেন পণ্য বাজারের সাথে, তারা এখন যেহেতু সরকারের সাথে একটা গোষ্ঠীতন্ত্রের আঁতাতের ভিতরে ছিলেন, তারাও এখন ক্ষমতার পট পরিবর্তনের পরে পালিয়ে গেছেন বিচারের ভয়ে। তো এখন সেই জায়গাটায় কি ধীরে ধীরে কিছু উন্নতি দেখছেন? ইনফ্লেশন ম্যানেজমেন্টের 4টা ইনস্ট্রুমেন্ট আরও হয়তো আছে, বাট 4টা প্রধান ইনস্ট্রুমেন্ট, ইন্টারেস্ট রেটকে রাখা, সেটাও আগের বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় যে বাংলাদেশ ব্যাংক, তারা এটা বহুদিন ধরে ইগনোর করেছে। ফাইনালি এসে এই বছরের শুরুতে বা ফেব্রুয়ারি মার্চে এসে বোধহয় কমপ্লিট ক্যাপটা উঠিয়ে নিয়েছে, 9-6 ক্যাপ দিয়ে রেখেছিল, আপনারা দেখেছেন। ইনফ্লেশন যখন বাড়ছে 22 সালের ফেব্রুয়ারি মার্চ এপ্রিল থেকে, তারপরেও 1.5 বছর ওরা নষ্ট করেছে প্রায়, বা 1.25 বছর নষ্ট করেছে। ওই ততদিনে ইনফ্লেশন মানে ইনফেকশন, আপনি যদি ওষুধ টাইমলি না নেন একটা লেভেলে চলে যায়, তখন কিন্তু ওষুধ দিয়ে এটাকে নামাইতে সময় লাগে যদি নামানো যায়। তো ইন্টারেস্ট রেট বাড়ানো শুরু করেছে, এই গভর্নমেন্ট এসেও ইন্টারেস্ট রেট 2 দফা বোধহয় বাড়িয়েছে। এই স্পেসটা প্রায় শেষের দিকে, অলরেডি নমিনাল রেট 15%। আমার মনে হয় না বর্তমান বাস্তবতায় 16%-এর উপর যদি নমিনাল লেন্ডিং রেট হয়, এটা ব্যবসা বাণিজ্য করা সম্ভব হবে এবং ডিমান্ড থাকবে সেটার জন্য। সেকেন্ড, যেটা সুইসাইডাল ছিল গত বাংলাদেশ ব্যাংকের রূপ তালুকদার সাহেবের সময়, বিশেষ করে কন্টিনিউয়াস টাকা ছাপিয়ে গেছে, প্রায় 60,000 কোটি বোধহয় তার আগের 5ই আগস্টের আগের অর্থ বছরটায় ছাপিয়েছে। এটা তো ইনফ্লেশনের জন্য একেবারে সুইসাইডাল, এর চেয়ে বড় কোনো ক্ষতি আর কিছু হতে পারে না। এবং একটা বড় অংশ হলো এই টাকাগুলো গেছে ওই সব ব্যাংকে, ওই ব্যাংকগুলো ওগুলো আবার ইউজ করে ওই টাকা পাচার হয়ে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর এইটা সবচেয়ে একটা আমি বলবো প্রশংসনীয় কাজ করেছে, টাকা ছাপাটা বন্ধ করেছে। তৃতীয় থাকে আপনার হলো, আমরা যেহেতু নেট ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, ওই জায়গাতেই প্রবলেমটা রয়ে গেছে। আমার কিন্তু ইম্পোর্ট এখনো কিছু সামান্য রিল্যাক্সেশন হয়েছে, রোজাকে কেন্দ্র করে 11টা এসেনশিয়াল কমোডিটির জন্য কিছু রিল্যাক্স করেছে গত সপ্তাহে, কিন্তু সার্বিকভাবে কিন্তু ইম্পোর্ট কন্ট্রোল রয়ে গেছে, যেটা করতে বাধ্য হয়েছিল রিজার্ভ না থাকার কারণে। এটাও মনে করি অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশ ব্যাংকের নতুন নেতৃত্বের একটা সাফল্য। কিন্তু উন্নতি তো আর হয় নাই, শক্তিশালী জায়গায় তো যায় নাই, সহজে যাবে না, আর একটু সময় লাগবে। এখন একটা বিষয় আছে যে হয়তো আমরা যেটা শুনছি যে অন্তত আমদানিকারকরা
ফিরে আসছেন না ব্যাংক থেকে কিছুটা? আগের তুলনায় সামান্য রিল্যাক্সেশন হয়েছে, রোজাকে মাথায় রেখে 11টায় বোধহয় সম্পূর্ণ রিল্যাক্সেশন হয়েছে। এটা হলো মূলত খাদ্যপণ্য বা কমোডিটি, কিন্তু র মেটেরিয়াল, ইন্টারমিডিয়েট গুডস, ক্যাপিটাল মেশিনারি, এটা কিন্তু এখনো রিল্যাক্সেশন ওইভাবে হয়নি। সেটা যতদিন না হবে সার্বিকভাবে বাজারে সাপ্লাই উইল বি কনস্ট্রেইন। এবং আপনি জানেন, আপনারা দুজনই, যে অর্থনীতির একেবারে বেসিক সূত্র, আপনার ডিমান্ড যদি, সাপ্লাই যদি কনস্ট্রেইনড হয় ডিমান্ডের তুলনায়, দাম বাড়তি থাকবেই, সেটাই আছে এখন। ফোর্থ হলো মনিটরিং, মার্কেট মেকানিজম এন্ড মনিটরিং। সেখানে একটা যেটা হয়েছে, আগের সরকার অনেক কমোডিটির ব্যাপারে মনোপলি ক্রিয়েট করে ফেলেছিল ওই যে অলিগার্কসদের মাধ্যমে। 5-7-10 বছরের যারা ইম্পোর্ট করতো লাস্ট 5-7 বা 10 বছর, তারা অনেকেই নাই, পালিয়ে গেছে। আর নতুন করে এখনো ক্রিয়েট হয় না এই যে বড় ইম্পোর্টার, এই জায়গাটা একটা সমস্যা আছে এখন। এই জায়গায় কিন্তু সরকার একটু, আমার মনে হয়, বিজনেসদের সাথে বসতে পারতো। এই জায়গায় গ্যাপ আছে, 112 দিন হয়ে গেছে, যে ইম্পোর্ট এনকারেজ করার জন্য নতুন ইম্পোর্টার, যেটা আগে এসালম করতো বা ওইরকম অলিগার্কস কারা করতো, ওরা নাই, তাহলে কে করবে? একটা গ্রুপ এনকারেজ করা উচিত। যেটা বুঝি সেটা হলো যে ইনফরমেশনের একটা ব্যাপার আছে, যে ওইখানে যদি এখন ইম্পোর্ট না করে থাকে এসালম বা অন্যান্য যেই প্রতিষ্ঠানের কথা আপনি বলছেন, সেটা কতখানি হচ্ছে না বা নেট কত প্রয়োজনের ডিমান্ড আছে, এই অ্যানালিসিস ফ্লোটা দরকার। এটা খুব কঠিন না তো, এটা খুব সহজ বের করা, লিটারালি 3-4 দিনে বের করা সম্ভব। এগুলো এলসির এগেইনস্টে, কাস্টমসের এগেইনস্টে, সেগুলো সব কাস্টমসের অ্যাসিকুডা ডেটা সব কিছু আছে, 3 থেকে 4 দিনে বের করা সম্ভব, কিন্তু হয়নি। হলে আমার মনে হয় প্রাইভেট সেক্টরের সাথে, রেলেভেন্ট পার্ট অফ দ্য প্রাইভেট সেক্টর এনগেজ করে তাদেরকে একটু এই জায়গাটায় স্টেপ ইন করতে এনকারেজ করা উচিত ছিল, নাম্বার 1। নাম্বার 2, ওই যে মার্কেট মনিটরিং করে, আপনারা দেখবেন প্রায় কাঁচা বাজারে গিয়ে, এটা একটা আমার কাছে হাস্যকর লাগে। মার্কেট সাপ্লাই চেইন লেয়ার ম্যাপিং, এবং কোন প্রোডাক্টের জন্য কোন জায়গায়, এবং সেইখানে কি ধরনের ইরেগুলারিটিস হতে পারে বা ম্যানিপুলেশন, সেইটার মনিটরিং এর কোনো উদ্যোগ নাই বা ব্যবস্থা নাই। আর আরেকটা হলো যে আওয়ামী লীগের লোকজন তো অনেক নিচের লেভেলেও রয়ে গেছে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, সরবরাহ চেইনের মধ্যে রয়ে গেছে। তারা অনেকেই, কিছু পলাতক আছে ওই জেলা উপজেলা পর্যায়েও, তো সেখানে শূন্যতা আছে, আবার কিছু আছে হয়তো ম্যানিপুলেট করছে। এই জায়গাটা এখনো কার্যকরী নাই। আসলে আমার আপনার সাথে যেটা বলি, যে একটা বড় আলোচনার জায়গা যেটা উনি বললেন, যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ব্যবসায়িক গোষ্ঠীর সাথে সরকারের যে নিয়মিত আলোচনা বা যেই তথ্য উপাত্ত সরবরাহের যে জায়গাগুলো, এবং কোনো ক্ষেত্রে উনি বলেছেন যে উৎসাহ দেওয়া, যে কোথায় আমদানি দরকার হবে, কোথায় আরও উৎপাদনের দরকার হবে, এই ধরনের তৎপরতায় কি আপনি আরও জোর দিতে বলবেন? আমি দেখবো যে আমি বাজারে যে কি পেলাম, বাজারে একটা জিনিস, আমার প্রয়োজনীয় জিনিসটা কিনতে যে আমার কি দুরবস্থা হলো, এবং এই দুরবস্থা নিরসনের জন্য সরকার কি ভূমিকা নিচ্ছে, আমি কিন্তু এটুকুই দেখব। আমি তত বুঝবো না যে কোন কারণে কি হচ্ছে না হচ্ছে, এটা আমার বোঝার কথাও না। কিন্তু আমি সাধারণ মানুষের বাজারে যাবে, এবং তারও যে বড় কথা, দেখেন সরকারের অনেকগুলি মিনিস্ট্রি আছে, কিন্তু অনেক কিছু আছে, সবগুলি সাফল্য নির্ভর করবে এই বাজারটার উপর। সাধারণ মানুষ বাজারে যায় না, কি অভিব্যক্তি, তার কি ফল, তার কি বেদনা, তার কি পেইন, এই বিষয়টার উপর কিন্তু এই সমস্ত কিছুর সাফল্য আপনার নির্ভর করবে। তারপরে ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারলে কিন্তু এই সমস্যা অন্ততপক্ষে 25% কিন্তু সমস্যা কমে যায়। যেমন আমার এখানে বাজারের দামটা বাড়ে কেন? রাস্তায় আস্তে আস্তে পরিবহন কষ্ট অনেক হয়ে যায়, রাস্তায় আস্তে আস্তে চাঁদাবাজি হয়, অমুক হয় তমুক হয়। ঠিক আছে, সরকার বললো যে আমি একটা ট্রেন দিলাম, ভেজিটেবল ট্রেন দিয়েছিল, লোকজন আসে না কেন? সরকারের ট্রেনে তো দাম খরচ খুবই কম ছিল, 1 টাকা মানে পার কেজি ছিল, আসলো না কেন? আপনি প্রপারলি প্রচার করতে পারেন নাই, লোককে ইনফর্ম করতে পারেন নাই। আবার অপর দিকে ওখানে কিছু ফারিয়া আছে, মহাজন আছে, তারা এই পর্যন্ত আসতে দেয় না। ঘটনা অনেকগুলি আছে, বাট যে জায়গাগুলি প্রবলেম, এগুলো আপনি আইডেন্টিফাই করেন, করে ব্যবস্থা নেন। উত্তরবঙ্গে যে সবজির দাম 10 টাকা, সেটা ঢাকা আসতে 40 টাকা হয়ে যায়। কেন ইমাজিন 40 টাকা হয়ে যায় ভাই? তো 40 টাকাটা আপনি যদি নিজে আমদানি, গভর্নমেন্ট যদি ইম্পোর্ট করে, গভর্নমেন্টের পার্টি হয়ে যাক না কেন, হয়ে যায়, সে ওখানে আনলো বিভিন্ন জায়গার থেকে, ট্রেনে আনলো, সে যদি কোনো সাবসিডি নাও দেয় তবুও কিন্তু ওদের অর্ধেক দামে দিতে পারবে। এখন 2 মাস আগে টিসিবির যে পণ্য বিক্রি হচ্ছে ট্রাকসেল, সেটাই কি আগের চাইতে এখন লাইন বেশি দেখেন না কম দেখেন? লাইনটাও লম্বা দেখি, আবার ট্রাকের সংখ্যাও বেশি দেখি। সুতরাং সরকার উদ্যোগ বেড়েছে, সরকার উদ্যোগ নিয়েছে, আমি সরকার উদ্যোগ নেয় নিয়ম তা বলছি না, কিন্তু আবার লাইন যে লম্বা, তার মানে কি মানুষের চাহিদাও বেড়েছে, মানুষের পেইনটা বেশি, মানুষ এখানে বাজারে ঢুকতেই ভয় পায়, তারা ট্রাক খুঁজে।
এবং ট্রাকের লম্বা, ওই ট্রাকের শেষ মাথা, ওইটা যত লম্বাই হোক, শেষ মাথার লোকটা যদি জানতো যে আমি শেষ পর্যন্ত পাবো, তাহলে কিন্তু এই লম্বা লাইন থেকে আমি আনহ্যাপি হইতাম না। যে ঠিক আছে, সে তো পাবে, কিন্তু ওরা তো জানে অনেকে পাবে না। যে পাবে না তার কি অবস্থা ভাবেন তো, সে লম্বা সময় দাঁড়িয়ে থাকছে, পারলো না, সে এই সময় অন্য কাজ করতে পারতো। এবং এই এদের ম্যাক্সিমামই কিন্তু নারী। না না, সেইটা তো, এটা কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে এবং এটাতে সরকার যদি এটাও বিকল্প, এখানে সরকার যদি কিছু সাবসিডিও দিতে হয়, আমি মনে করি সরকারের জন্য এটা হবে একদম প্রথম কাজ, যে কিছু সাবসিডি দেই। আমি কাকে দিচ্ছেন? আপনি নিজের দেশের লোকজনকে দিচ্ছেন, দেন না, অসুবিধা রেখে দেন। আমরা জানতে চাবো আসলে সরকারের আর্থিক সক্ষমতা কতখানি আছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম দেশের অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে। আমাদের সাথে থাকবেন, আমরা বিরতির পরে আবার দর্শক আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতির সম্ভাবনা এবং এর চ্যালেঞ্জগুলো নিয়ে। আজকে আমরা আলোচনা করছিলাম আমাদের অর্থনীতির এখনকার স্থিতিশীলতা পরিস্থিতি কেমন। মাসুর রিয়াজ, বিরতিতে যাওয়ার আগে আমরা ব্যাংকিং খাত মূল্যস্ফীতি নিয়ে আলোচনা করছি। আপনি বলেছেন যে কিছু উন্নতি হচ্ছে, কিন্তু এখনও যথেষ্ট কনসার্ন রয়েছে। কি ধরনের পদক্ষেপ আপনি মনে করেন যে এখনও সরকারের নেওয়া উচিত ছিল কিন্তু এখনও নিতে পারেন নাই? ব্যাংকিং একটা, যেমন আমি বললাম যে খুব কুইক অ্যাসেসমেন্ট দরকার ছিল, রিকভারি প্ল্যান করা দরকার ছিল, এবং যেগুলোতেও কোয়ালিফাই করবে না তাদেরকে মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনের জন্য এখনই কাজ শুরু করে দেওয়া উচিত ছিল। কারণ মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন এটা 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে। এটার সহায়ক ফ্রেমওয়ার্ক আছে, লাইক অ্যাসেট ম্যানেজমেন্ট ল, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সময় লাগবে। আর ইনফ্লেশনের ক্ষেত্রে এই মুহূর্তে ইম্পোর্টটা সবচাইতে বড় বিষয়। এখন কোয়েশ্চেন হলো, ইম্পোর্ট কি চাইলেই ছেড়ে দিতে পারবে? 18.5 বিলিয়ন দিয়ে কদ্দূর ছাড়তে পারবে? পারবে না। তো একটা বড় জায়গা হলো আমার রেমিটেন্স প্রভাব একটু ভালো আছে, কিন্তু এক্সপোর্টের গতি কেমন দেখছেন? অক্টোবরে এসে ভালো হয়েছে, পয়েন্ট টু পয়েন্ট, প্রায় 1 বছর পরে বোধহয় ডাবল ডিজিট গ্রোথ পেয়েছি আমরা, 20%-এর মতো। কিন্তু এগুলা সত্ত্বেই তো আমার ওই 18.5 19-এই আছি আমি কিন্তু 30-এ যেতে পারবো না এগুলো দিয়ে। আর তাহলে আমাকে মানে হয়তো যেতে পারবো, কয়েক বছর লাগতে পারে। অতদিন কি আমি এখন একটা বড় জায়গা আছে হলো যে আমি মানে ওইটা যেমন বাড়ে নাই, তেমন তো আমার মানে মুদ্রার যে দরপতন হচ্ছিল সেটাও তো একটা থামানো, সেটা তো একটা সাফল্য। আমি এটা বলেছি যে পতনটাকে রোধ করা গেছে, বিশেষ করে রিজার্ভের যে টোটাল সাইজ স্থিতিটা, সেটা কন্টিনিউয়াস পড়ছিল, এটাকে ইয়ে করা গেছে। আর কারেন্সি মোটামুটি মে মাসে খুব বড় একটা ডিভ্যালুয়েশন হয়েছিল, একদিনে 7.5%, বাংলাদেশের ইতিহাসের সিঙ্গেল লার্জেস্ট। তারপরে আস্তে আস্তে এটা ঠিক আছে, কারণ ইম্পোর্ট ডিমান্ড কম ওই দিক থেকে। আর এদিকে রেমিটেন্স অ্যাটলিস্ট অগাস্ট মাস থেকে ভালো আছে। এক্সপোর্ট খুব ভালো না থাকলেও অ্যাটলিস্ট খুব পরে নাই তখন, আর অক্টোবরে 20% বেড়েছে, এটা ভালো। রেমিটেন্স, এক্সপোর্ট রাতারাতি বাড়বে না, একটা স্টেডি গ্রোথ হবে। এফডিআই তো বাড়বেই না বর্তমান পরিস্থিতিতে, অসম্ভব বিষয়। এটা এমনিতেই লং টার্ম, সময় লাগবে। আর এখন একটু কনফিডেন্স আনসার্টেনটি আছে, এটা সময়। তাহলে একমাত্র উপায় হলো আমার রিজার্ভে খুব অল্প সময়ের মধ্যে, ধরেন 6 মাসের মধ্যে, 4 থেকে 6 মাসের মধ্যে আমি মনে করি $5 থেকে $7 বিলিয়ন অ্যাড করতে হবে। এবং এটার একটাই ওয়ে হচ্ছে আমার লোনে যেতে হবে, বৈদেশিক ঋণে যেতে হবে। কিন্তু বৈদেশিক ঋণ নিয়ে অলরেডি আমাদের অনেক নার্ভাসনেস আছে, কারণ আওয়ামী লীগ সরকার যত্রতত্র প্রজেক্ট, আননেসেসারি প্রজেক্ট করে খামাখাই লোন বাড়িয়েছে। কিন্তু এইটা কিন্তু খামাখা না, এটা লাগবে এখন। এবং আমি মনে করি যে সরকার তো অনেকগুলো জায়গায় কথা বলেছেন, বিশ্বব্যাংক থেকে শুরু করে IMF এর কাছে, সেটাকে এখন বাস্তবে রূপ দিতে হবে। এটা আলাপ হয়েছে, কিন্তু এটাকে এখন বাস্তবে রূপ দিতে হবে। এবং আমি যতটুকু শুনেছি, এখানে একটু কনফিউশন ছিল যে ওয়ার্ল্ড ব্যাংক বলছে আমরা এত দিব, এডিবি বলছে আমরা এত দিব, IMF এর কাছে নতুন 3 বিলিয়ন চেয়েছে, কিন্তু সেটা এখনো অ্যাপ্রুভ হয়নি। IMF বলেছে আমরা এটা মানে পজিটিভলি দেখবো, কিন্তু আসতে হবে তো, না আসা পর্যন্ত। এবং 2 বছর পরে আসলে তো আমার লাভ নাই, ততদিনে আবার আমি আরো বড় ঝামেলায় পড়ে যাব। আর আসতে আপনি তো এক সময় এসব ধরনের প্রতিষ্ঠানের সাথে নিয়মিত কাজ করেছেন, প্রতিষ্ঠানের অংশও ছিলেন। আমি যদি বলি যে আর কতদিন নরমালি অ্যাপ্রুভালে রাখতে পারে বলে মনে করেন? এগুলো তো ধরেন আর্জেন্ট বেসিসে হবে, এটা তো নর্মাল স্ট্যান্ডার্ড বাজেট সাপোর্ট প্রসেসিং হবে না। ওইখানে বাজেট সাপোর্ট ওয়ার্ল্ড ব্যাংক আর এডিবির চলমান আছে কোভিডের সময় থেকে, সুতরাং এটা কিন্তু ধারাবাহিকতা অলরেডি একটা আছে, রাইট। ওই নতুনও যদি আনে এটা খুব বেশি সময় লাগবে না, এটা 6 মাসের মধ্যে আনা সম্ভব। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি বোধহয় নেট নিউ
কমিটমেন্ট করেছে দেড় থেকে $2 বিলিয়ন নেট নিউ, আর বাকি কমিটমেন্টগুলো আগে থেকেই পাইপলাইনে ছিল। এই নেট নিউ 1.5 থেকে 2 এটাকে আমাদের যে করেই হোক 5 থেকে 6 নিতে হবে, নিয়ে এটা 6 মাসের মধ্যে আমি রিজার্ভে যদি না যোগ করতে পারি আমি ইম্পোর্টকে স্বাভাবিক করতে পারবো না, এবং না করা পর্যন্ত আমার মানে ইনফ্লেশন কমার সম্ভাবনা কম। মাসুদ কামাল, একটা তো উনি বললেন যে কি কি করতে হবে। আমি যে প্রশ্নটা আপনার কাছে রাখবো যে অর্থনৈতিক পরিস্থিতির এখন তো একটা সময় গেল, সবাই আমরা জানতাম যে একটা খারাপ পরিস্থিতির ভিতরে নিয়েছেন, আন্দোলনের ভিতরে গেলে যেটা হয় যে স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম তো একটু হলেও বাধাগ্রস্ত হয়েছে এবং সেটার কারণে চাপটা আরও বেড়েছে। রাষ্ট্র সংস্কারের যে কার্যক্রম চলছে, যে পরিকল্পনা, বিভিন্ন কমিশন কাজ করছেন, গঠন হয়েছে, আপনি কেমনভাবে দেখছেন যে এই পরিস্থিতিতে অর্থনৈতিক পরিস্থিতি কতখানি এই রাষ্ট্র কাঠামোর সংস্কারের উপর প্রভাব ফেলতে পারে? সংস্কার কর্মসূচিগুলি চলছে, এটা নিয়ে আপনি খুব শীঘ্রই দেখবেন একটা আপনার মানে একটা বিতর্ক তৈরি হবে। আপনি দেখবেন এই 6টার সঙ্গে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর কোনো সম্পর্ক নাই। খুব ইন্টারেস্টিং পয়েন্টটা কিন্তু আমি বলি আপনাকে, টাইম ম্যাগাজিনে ওরা একটা আর্টিকেল করছে বাংলাদেশকে নিয়ে, সেখানে ডক্টর ইউনূসের ইন্টারভিউ আছে। শেষ দিকে যে বিএনপির একজন নেতার কেউ ওরা কোট করছে, মিস্টার ওয়াহিদুজ্জামান নামে এক ভদ্রলোক। ওয়াহিদুজ্জামান সাহেব বলতেছেন যে এই সংস্কারের সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং তাদেরকে ইনফর্ম করা হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সেটা হলো যে সংস্কার কমিশনগুলো একটা তৈরি করে দিলে তারপর ওনারা আলোচনায় যাবে। এটা উনি এটা জানেন, উনিও জানেন, আমিও জানি, সবাই জানেন, আপনিও জানেন। বাট ওনার কাছে তারপর তো এটা মনে হয়েছে, আমি বলছি উনি তো উচ্চারণ করেছেন ভাই, এবং টাইম ম্যাগাজিনে এটা কিন্তু ছেপেছে, তার লেখায় আমি দেখেছি। আমার প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। বিএনপি এখন কী করছে বলেন তো? বিএনপির এই মুহূর্তে পলিটিক্যাল কর্মসূচিটা কি? 1 নম্বর, ওদের 1 নম্বর কর্মসূচিটা হলো সারা দেশে ওদের যে 31 দফা রাষ্ট্র সংস্কারের একটা কর্মসূচি আছে না, সেটাকে প্রচার করা। কেন করতেছে? এইটা কিন্তু হতো না যদি শুরুতেই সরকার তাদেরকে বলতো যে তোমাদের সংস্কার প্রস্তাবগুলি নিয়েই তোমরা আমাদের সঙ্গে আসো, এবং প্রত্যেকটা সংস্কার কমিটিতে বিএনপি, জামাতের এবং বড় বড় যে দলগুলো আছে একজনকে প্রতিনিধি রাখতো। সরকার তো করে নাই, সরকার তাদের মতো করে করছে। এতে লসটা কী হচ্ছে এটা বলি। আপনি যেটা বললেন যে অর্থনীতির প্রভাবটা কী পড়বে, অর্থনীতিতে মাসুর ভাই যে কথাটা বললেন যে এখন আসলে আমাদের কি দরকার, আমাদের ডলার দরকার, বাইরে থেকে লোন আকারে হলে আনতে হবে। এই লোনটা আনার জন্য আমার দেশের মধ্যে সবচেয়ে বড় অ্যাম্বাসেডারকে ডক্টর ইউনূস। উনি যদি এখন অর্থমন্ত্রীর সঙ্গে, অর্থ উপদেষ্টার সঙ্গে মিলে উনি যদি ওই দিকে নজর দিতে পারতেন তাহলে কিন্তু এই আপনার ডলারটা আসতো, মানে আপনি সাহায্যটা আনতে পারতেন। তো ওনাকে তো আমরা ফ্রি করতে পারলাম না। আলটিমেটলি কিন্তু আপনি যে প্রশ্ন যেটা ছিল আপনার যে সংস্কার প্রক্রিয়াগুলো এটা অর্থনীতির উপর প্রভাব ফেলবে কিনা, এভাবে প্রভাব ফেলছে। সময় একদমই শেষ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা যে আলোচনা করছিলাম যে অর্থনীতির নিঃসন্দেহে আমরা কিছু ইতিবাচক ধারা দেখছি, কিন্তু এইটাকে আরও বেগবান করার জন্য এখনও অনেকগুলো পদক্ষেপের দরকার রয়েছে, এবং বিশেষত যে আলোচনা যেটা আসলো সেটা হলো এতে বিভিন্ন অংশীজনের সাথে যোগাযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটা পরিষ্কার ধারণার উপরে জোর দিয়েছেন আলোচকরা। এবং নিঃসন্দেহে আমাদের যে অর্থনৈতিক স্থিতিশীলতার সংস্কার, তার সাথে আমাদের রাষ্ট্রীয় কাঠামোর যে সংস্কার, তার একটা সরাসরি যুক্ততা রয়েছে, এবং এই দুটোকে একত্রে দেখেই আসলে আমাদের সামনের দিনের যে পথ নির্দেশিকা তা তৈরি করতে হবে। দর্শক, আমাদের এই অনুষ্ঠানে আপনারা নিয়মিত দেখবেন এই আশা রেখে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। অনেক ধন্যবাদ।